আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কার জেলায় আইন শৃঙ্খলা ভালো, কার জেলায় বাজার দর কম, সেগুলোর প্রতিযোগিতা তৈরি করতে হবে, তাহলে কাজে স্পৃহা বাড়বে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিসি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, একে অন্যের উপর দোষ চাপানো নয়, সমন্বয় করে কাজ করতে হবে। সমন্বয়ের অভাবে অনিশ্চয়তার মধ্যে যাতে কাজ বন্ধ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছে জেলা প্রশাসক সম্মেলন 2025। রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 3 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশব্যাপী আইন শৃঙ্খলা ঠিক রাখা এখন প্রধান বিবেচ্য বিষয়। এর উপর নির্ভর করছে সরকারের সাফল্য বা ব্যর্থতা। বলেন, দেশবাসীর নাগরিক সেবা সহজতর করতে হবে। ল অ্যান্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে। জন্ম নিবন্ধন নিয়ে অনেককে ভুগতে হয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, জন্ম নিবন্ধন একজন নাগরিকের প্রাপ্য, সেটা যে বয়সেই হোক তাকে দিতে হবে। মানুষের দুর্ভোগ কমাতে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। জন্ম সনদ তার প্রাপ্য, যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ওই যে বললাম, সৃজনশীল হতে হবে। এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে, কারণ ওইটার উপরেই সমস্ত কিছু নির্ভর। ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না, এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি, সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে। কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র। এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে না। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। কর্মময় জীবন যাতে স্মরণীয় থাকে সেভাবে সব জেলা প্রশাসককে কাজ করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সময় এসেছে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার, আর ভোটের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নেবে দেশের নেতৃত্ব কারা দেবে। দুপুরে নড়াইলে জেলা বিএনপির কাউন্সিলে কথা বলেন তিনি। দীর্ঘ 8 বছর পর অনুষ্ঠিত হচ্ছে নড়াইল জেলার বিএনপির এই কাউন্সিলের ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচিত হলে বিএনপির দেয়া 31 দফার আলোকে দেশকে গড়ে তোলা হবে। তিনি বলেন, স্বৈরাচার হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, এখন ভোটের অধিকার ফিরিয়ে দেয়াই হচ্ছে এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রধান কাজ। জেলা বিএনপির 707 জন কাউন্সিলর বৃন্দ সহ উপস্থিত, সামনে সময় এসেছে যেই ভোটের অধিকারের দাবিতে, মানুষের কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ এত বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছে, কারণ তারা তাদের অধিকার ফিরে পেতে চেয়েছিল। আজ সামনে সময় এসেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার সময় এবং সুযোগ এসেছে। 31 দফাটা হচ্ছে বিগত 15 বছর এই স্বৈরাচার, পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা যেরকম দলকে আবার পুনর্গঠিত করার নতুন উদ্যোগ নিয়েছি, ঠিক একইভাবে দেশকেও আমাদেরকে পুনর্গঠন করতে হবে। এই রাষ্ট্র কাঠামোকে আমাদের মেরামত করতে হবে।
আত্মশুদ্ধি ও গুনাহ মাফের ফরিয়াদের কামনা করে আখিরি মোনাজাত হয়েছে টঙ্গীর তুরাগ তীরে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাতে অংশ নেন হাজার হাজার মানুষ। দুপুর 12টা 38 মিনিটে শুরু হওয়া মোনাজাত চলে প্রায় 24 মিনিট। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। নাজিবুর রহমানের রিপোর্ট। ঘড়ির কাঁটায় বেলা 12টার পর জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিন পতন নীরবতা। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন মহান আল্লাহর দরবারে। আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মধ্যাহ্নের আকাশ বাতাস মুখরিত করে মহামহিমের সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান লাখ লাখ মুসল্লি। মাওলানা সাদ অনুসারীদের ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। প্রায় 24 মিনিট ধরে চলে আখেরি মোনাজাত। রোববার সকালে চারিদিক থেকে অনেক মুসল্লি টঙ্গীতে পৌঁছান। মোনাজাতের আগে ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মুসল্লিরা মাঠের আশেপাশের রাস্তা অলিগলিতে অবস্থান নেন। আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি মুসলিম উম্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা। ইজতেমা থেকে দোয়া করলাম যে আল্লাহ তাআলা যেন সারা বিশ্বের মুসলমানকে হেদায়েত দিয়ে দেয় এবং সমস্ত মুসলমান যাতে এক আর নেক হয়ে দিনের কাজ করতে পারে, এই দোয়াই করছি। দোয়া করছি যে আল্লাহ তুমি বাংলাদেশে যত মুসলমান আছে হেদায়েত করো আর আল্লাহর নাম লইয়া সবাইকে ভালো করো। এলাকায় এলাকায় যে মসজিদের মধ্যে মানুষকে আল্লাহ তাআলার রাস্তায় কিভাবে ডাকবো, আল্লাহ ভুলা লোকগুলোকে আল্লাহর দিকে কিভাবে ডাকা যায়, হ্যাঁ মসজিদ বেমুখ লোকগুলোকে মসজিদের দিকে কিভাবে নিয়ে আসা যায়, এই সংক্রান্ত আলোচনা করেছেন। এর মধ্য দিয়ে শেষ হলো এবারের 58তম বিশ্ব ইজতেমা। আগামী 18 ফেব্রুয়ারি প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করবেন সাদ অনুসারীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। ঘরে ফেরা মানুষের পরিস্থিতির খবর জানাতে টঙ্গী এলাকায় সড়কে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। আমরা তার সাথে সরাসরি কথা বলছি। নাসির, মুসল্লিদের ঘরে ফেরা বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধ এবং মঙ্গল কামনা করে যে আখিরি মোনাজাত শেষ হলো, মোনাজাত শেষ হওয়ার পরে শুরু হয়েছিল জোহরের নামাজ এবং নামাজের পরে তারা খাওয়া দাওয়া শেষ করে এখন তারা রাস্তায় আস্তে আস্তে বের হচ্ছেন। তো মহাসড়ক মোনাজাতের সময় মহাসড়ক অনেকটাই ফাঁকা ছিল, প্রতি বছরের ন্যায় এবার অত ভিড় ছিল না। মহাসড়কে যানবাহন চলাচল সকাল থেকেই স্বাভাবিক ছিল, যার জন্য কোনো যানজট ছিল না। এখন মুসল্লিরা ইজতেমা ময়দান থেকে বের হয়ে আসছেন মহাসড়কে। এখান থেকে তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তাদের রিজার্ভ করা বাস বিভিন্ন স্টপেজে রেখেছেন। এখন তারা সেখানে পায়ে হেঁটে যাচ্ছেন। অনেকে আবার যারা আশেপাশে জেলার রয়েছেন তারা এখান থেকে বিভিন্ন বাস যুগে তারা যাওয়ার চেষ্টা করেছেন। আমরা একটু আগে খবর নিয়েছি টঙ্গী রেল স্টেশনে, যেখানে 8টি ট্রেন বিশেষ ট্রেন চালু ব্যবস্থা করা হয়েছিল। সেই ট্রেন স্টেশনও আমরা আজকে তেমন ভিড় দেখিনি এবং ওখানে স্বাভাবিকভাবেই মুসল্লিরা ট্রেনে যাচ্ছেন এবং ট্রেনে তারা উঠতে পারতেছেন। মহাসড়কে এখন তেমন কোনো চাপ নেই। যারা এখানে মহাসড়কে আসতেছেন তারা যানবাহন পাচ্ছেন এবং যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, অর্থাৎ দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা হয়তো আসর নামাজের পরে অনেক মুসল্লিরা বের হবেন, সেরকম প্রস্তুতি রয়েছে। এই ছিল বিশ্ব ইজতেমা ময়দানের সর্বশেষ খবর। টঙ্গী থেকে জানছিলাম ইজতেমা ময়দান থেকে মুসল্লিদের ঘরে ফেরার খবর। নিয়োগ পুনর্বহালের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। সকাল 10টায় সুপারিশপ্রাপ্ত কয়েকশো শিক্ষক জাতীয় জাদুঘরের সামনে সড়কে বসে কর্মসূচি শুরু করে। অবিলম্বে হাইকোর্টের রায় বাতিল করে তাদেরকে নিজ কর্মস্থলে যোগ দেওয়ার দাবি জানায় তারা। 11তম দিনের মতো আজ রাজপথে আন্দোলন করছেন তারা। গত 31শে অক্টোবর শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশিত হয়। এতে 6,531 জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন, কিন্তু সুপারিশপ্রাপ্ত হননি এমন 31 জন রিট করলে নিয়োগ কার্যক্রম 6 ফেব্রুয়ারি বাতিল করে রায় দেয় হাইকোর্ট। উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
ফ্যাসিস্ট সরকার যতগুলো নিয়োগ কাজ সম্পূর্ণ করে গেছেন তার সম্পূর্ণ নিয়োগগুলো বাতিল ঘোষণা করে দিবেন। যদি এটি না করেন আজকের মধ্যেই আমাদের যোগদান নিশ্চিত করবেন। যৌক্তিক অযৌক্তিক দাবি যৌক্তিক বলি নিয়ে অনেকেই এখানে আসছে, সেখানে স্পেশাল বেঞ্চ বসিয়ে তাদের যদি রায়টা কার্যকর করতে পারে তাহলে আমাদের কেন 1 মাস সময় লাগবে। মিটারে না চললে মামলার নির্দেশনা বাতিল করেছে বিআরটিএ। তবে নীতিমালা আইন পরিবর্তন না হওয়া পর্যন্ত মিটারে অটোরিকশা চালানোর নিয়ম বন্ধ করা সম্ভব নয় বলে জানায় বিআরটিএ। এর আগে মিটারে সিএনজি চালিত অটোরিকশা না চালানোর দাবিতে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে যানবাহনটির চালকরা। এতে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে অফিসগামী মানুষেরা। অনেককে পায়ে হেঁটে অফিসে যেতে দেখা গেছে। সকাল 8:30 থেকে ঢাকার শনিরাখড়া, ধোলাইপাড়, গোলাপবাগ, ড্যামরা, রামপুরা, কলেজ গেট, আগারগাঁও, মিরপুর, মাজার রোড সহ বিভিন্ন এলাকায় সিএনজি চালকরা সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে, তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে। এ সময় যেসব সিএনজি চালিত অটোরিকশা রাস্তায় চলাচল করেছে সেগুলোকে ভাঙচুর করতে দেখা গেছে। এরপর দাবি মানার আশ্বাসে সড়ক ছাড়েন তারা। বলেন, চুক্তিতে যাত্রী নেওয়ার পরও মামলা দিলে কঠোর কর্মসূচি দেয়া হবে। জামালপুরে অপারেশন ডেভিল হান্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে অপারেশন ডেভিল হান্টে অংশের হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি। এছাড়াও ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইয়ুল ইসলাম শোভনকেও গ্রেফতার করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আগামী 24শে ফেব্রুয়ারির পর বাজারে ভোজ্য তেলের সংকট থাকবে না বলে আশ্বস্ত করেছেন মিল মালিকরা। তবে পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, সংকট নয়, দাম বাড়াতেই কৃত্রিম সংকট তৈরি করে মিল মালিকরা। এমনকি তেলের সাথে অন্য পণ্য নিতে বাধ্য করা হয়। বিতর্কের ঊর্ধ্বে গিয়ে টেকসই সমাধানের জন্য ভোজ্য তেলের উৎপাদন এবং সরবরাহের তথ্য উন্মুক্ত করতে মিল মালিকদের নির্দেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। মেজবা হাসানের রিপোর্ট। মুসলিম প্রধান দেশগুলোতে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম কমানো হলেও বাংলাদেশের চিত্র উল্টো। রমজান শুরু হওয়ার আগেই দ্বিতীয় দফায় ভোজ্য তেলের সংকটে ক্রেতাদের নাভিশ্বাস। ভোজ্য তেলের বাজারে এই অস্থিরতা কিভাবে কমানো যায় তা নিয়ে পাইকারি, খুচরা ও মিল মালিকদের সমন্বয়ে ভোক্তা অধিকারের এই আয়োজনে তৈরি হয় উত্তেজনা। পাইকারি খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, অভিযানের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের খড়গ ফেলানো হয়, অথচ সংকট তৈরি করে ধরাছোঁয়ার বাইরে থেকে যায় কর্পোরেট ব্যবসায়ীরা। আপনাদের রেট বৃদ্ধি করতে হয় সেটা আপনারা বলেন, কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বাজারে এই জরিমানা ওনারা ডেইলি বিক্রি করতেছে 170 টাকা করে, ওই 70 টাকা করে বিক্রি করতেছে, কিন্তু আপনারা কোনো আলোচনা না করে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে জরিমানা করতেছেন। তবে কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেননি মিল মালিকরা। অজুহাত দেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার। এলসিটার সমস্যাটা হয়েছে কোথায়? যেই মালটা আমরা অক্টোবরে এলসি করার, সেপ্টেম্বরে এলসি করার কথা, সেইগুলো আমরা এলসি করেছি অক্টোবরের শেষের দিকে, এবং সেইটা আমাদের ডিসেম্বরে শিপমেন্ট হওয়ার কথা ছিল। সেটা ব্রাজিলে আপনারা খোঁজ নিয়ে দেখেন, এখানে পৃথিবী ছোট, কোনো ধরনের ইনফরমেশন হাইড করার সুযোগ নাই। ওখানে লো টাইডের কারণে 15 দিন জাহাজগুলো নঙ্গর করতে পারে নাই। তা যার ফলশ্রুতিতে রমজান উপলক্ষে যে অতিরিক্ত চাহিদা ছিল সেটা হয়তো বা সবার পক্ষে মিট করা সম্ভব হয় নাই। কারো পক্ষে সম্ভব হয়েছে, কারো পক্ষে সম্ভব হয় নাই। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। ভোজ্য তেলের প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাই আমরা একমত হলাম। এসও অনুসারে তেল সরবরাহের ক্ষেত্রে কোম্পানির সমূহকে নিজের গাড়িতে ওনারা নিজেরা ডিলারদের নিকট তেল প্রেরণের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ করছি। ওনারা এটা এগ্রি করছেন।
প্রোভাইডেড যে গাড়ির ভাড়া টাড়া এগুলো সব আপনাদের পৌঁছানোর পরে আপনারা এটা পরিশোধ করবেন। তবে রমজান উপলক্ষে তেলের বাজার আদৌ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে কিনা তা নিয়ে সদুত্তর দিতে পারেনি কেউ। মিসবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।